রমজান মাসে তোমরা কিভাবে পড়াশোনা করবা এবং তোমাদের কত ঘন্টা পড়া উচিত। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা এখানে সামনে এসএসসি পরীক্ষা দিবা অথবা এইচএসসি পরীক্ষা দিবা অথবা অনেকে আছো যারা বর্তমানে ক্লাস 9-10 পড়তেছো। সো আজকের এই ভিডিওতে ভাইয়া রমজান মাসে ফুল একটা মাস তোমরা কিভাবে রোজা রাখার পাশাপাশি তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। সো একটু এটা নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তাহলে ফার্স্ট অফ অল আসি, দেখো প্রথমে যে বিষয়টা তোমরা বলবা যে ভাইয়া রমজান মাসে আসলে পড়তে ইচ্ছা করে না, শরীর ক্লান্ত লাগে, রোজা রাখলে শরীর অনেক খারাপ লাগে, বিশেষ করে ইফতারির ঠিক আগ মুহূর্তের যে সময়টা আছে 2 থেকে 3 ঘন্টা অনেকটা খারাপ লাগে। আবার অনেকে বলবো যে ভাইয়া ইফতার করার পরে অবস্থা খুব খারাপ হয়ে যায়, পড়তে ইচ্ছা করে না। অনেকের ভিতরে এই জিনিসটা আছে, এমনকি আমার ভিতরেও কিন্তু ছিল। কিন্তু এই বিষয়টা থাকার পরেও যারা স্পেশালি সামনে এসএসসি পরীক্ষা দিবা, কিছুদিন পরেই তোমাদের যাদের এসএসসি পরীক্ষা, আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা যারা কিছুদিন পর দিবা, তোমরা যদি এই জিনিসটা খোঁজো বা এই জিনিসটা যদি চিন্তা করো যে ভাই আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি পারতেছি না, আমি পারবো না, তাহলে কিন্তু ভাইয়া তোমার পরীক্ষা অনেকটাই কিন্তু খারাপ হবে। এটা বাস্তব কথা। তো এই ক্লান্তি ভাব এগুলো থাকবে, সবার ভিতরেই আছে। তোমার যেভাবে ক্লান্ত লাগবে আমারও কিন্তু ঠিক সেম ভাবে ক্লান্ত লাগবে। আবার তোমার যারা ক্লাসমেট যারা আছে ওদেরও কিন্তু ভাইয়া ক্লান্ত লাগবে না? কিন্তু দেখবা তোমাদের ভিতরে অনেকেই পড়াশোনাটা চালিয়ে যাবে, পারফেক্টলি পড়াশোনা চালিয়ে যাবে। কিন্তু তুমি যদি এই জিনিসটা চিন্তা করো যে আমি রোজা রেখেছি, আমার এখন শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, আমি আর পারতেছি না, আমি পড়বো না, তাহলে কিন্তু ভাইয়া তোমার পরীক্ষা অনেকটাই কিন্তু খারাপ হবে। তো এই কারণে একটু তোমাদের সাথে ডিটেলস আলোচনা করতে চাই যে ভাইয়া তুমি রোজাও রাখবা এবং এরই সাথে সাথে তোমার পড়াশোনাটা পারফেক্টলি চালিয়ে যাবা। এরই সাথে সাথে তোমার ঘুমটা, যে তুমি যে 6 ঘন্টা ঘুমাবা, 6 ঘন্টাই হয়েছে পারফেক্ট ঘুম, এর বেশি আর লাগে না। এই 6 ঘন্টাও ঘুম তোমার কিন্তু হয়ে যাবে। তো দেখো ফার্স্টে আসি, প্রথমে আমি যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কিন্তু সেহরি। সেহরি তোমরা উঠবা জাগবা কখন? আমি যদি বলি রাত 4টা থেকে 5টা, এই টাইমটা আসলে কিন্তু কমতে পারে আবার বাড়তে পারে, কিন্তু জাস্ট একটু চিন্তা করো যে সেহরির টাইমটা হচ্ছে কিন্তু 4টা থেকে 5টার সময়। তো 4টা থেকে 5টা ধরো 1 ঘন্টা তোমার সেহরি খাইতে লাগবে। এর পরবর্তী হচ্ছে কিন্তু তোমার নামাজ পড়তে হবে, ফজরের নামাজটা পড়তে হবে। ধরো ফজরের নামাজের জন্য তুমি আধা ঘন্টা তোমাকে আমি টাইম দিলাম, তাহলে বাজলো কত? ভোর 5টা 30। এখন এই ফজরের নামাজ পড়ার পরপরই সকালবেলা অর্থাৎ 5টা 30 থেকে কিন্তু তোমার পড়াটা স্টার্ট করতে হবে। অনেকে বলবো যে ভাইয়া তখন তো এটা ঘুম দিতে ইচ্ছা করে, তখন একটা অন্য রকমের ঘুম আসে। হ্যাঁ, তুমি দিতে পারো, তুমি যদি ঘুম দাও ভাইয়া, তুমি যদি এই 5টা 30-এর সময় ঘুম দাও, তোমার ঘুম থেকে উঠতে 9টা 10টা 11টাও বাজতে পারে। তুমি দেখো এটা বাজবে, তাতে কোনো ভুল নাই। তাই এই কারণে যাদের কিছুদিন পরই পরীক্ষা, আমি তোমাদের কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে যে তোমরা যদি রোজা রাখো, তাহলে তোমরা এই সেহরির পর ফজরের নামাজটা আদায় করার পরে তোমরা একটু ঘুমটাকে যেভাবে হোক কন্ট্রোল করে একটু পড়তে বসবা। তাহলে বলবা ভাইয়া তাহলে রাত্রে তো আমাদের ঘুমটা তাহলে সঠিকভাবে হইলো না বা পারফেক্ট হইলো না, তাহলে আমাদের ভিতরে শরীরের ভিতরে একটা ক্লান্তি ভাব থাকবে না? এখানে অনেক স্টুডেন্ট তোমরা আছো, তোমরা বলবা যে ভাইয়া আমরা একটা কাজ করব, রাতের বেলা একেবারে সন্ধ্যার সময় আমরা ইফতার করার পরে, রাতের খাবার খাওয়ার পরে, নামাজ কালাম পড়ার পরে তারপর আমরা পড়তে বসবো। অনেকেই তোমরা এই কথা বলবা এবং এমন পড়া পড়বো একেবারে সেহরি পর্যন্ত পড়বো। ভাইয়া এই কাজটা করতে যেও না, তাহলে কিন্তু তোমার শরীরের ভিতরে দেখবা 15 দিন পর একটা মানে অন্য রকমের তুমি চেঞ্জ হয়ে যাবা, তোমার শরীরের কন্ডিশন কিন্তু আগের রূপে থাকবে না। তো এই কারণে আমার অনুরোধ থাকবে, যারা চিন্তা করতেছো তোমরা রাতের বেলা পড়বা এবং দিনের বেলা ঘুমাবা, এটা আসলে কিন্তু সঠিক টাইম না পড়ার, এটা কোনো সঠিক টাইম না, এটাকে বাজে একটা টাইম। মেইনলি তোমার হচ্ছে রাতের যে ঘুমটা, এই রাতের ঘুমের মতো কোনো ঘুম নাই। যতই তুমি বিকালবেলা ঘুমাও, যতই তুমি সকালবেলা ঘুমাও, যতই তুমি দুপুরবেলা ঘুমাও, রাতের ঘুম এটার ভিতরে একটা নিয়ামত আছে। তো এই কারণে আমার রুটিনটা থাকবে, ধরো তুমি রাত 10টার সময় শুয়ে পড়বা, এনাফ আর লাগবে না, রাত 10টার সময় তুমি শুয়ে পড়বা, 10টা থেকে 4টা, 10টা থেকে ভোর 4টা, টোটাল কিন্তু ভাইয়া এখানে 6টা ঘন্টা তুমি কিন্তু টাইম পাচ্ছ ঘুমানোর জন্য। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যদি আমার এই রুটিনটা ফলো করো তাহলে তোমার ঘুমাইতে হবে রাত 10টার সময়, এর ওভার 1 মিনিটও যেন সামনের দিকে না যায়। আচ্ছা একটু পয়েন্ট আসে, তাহলে তুমি কি করবা? 5টা 30-এর সময় পড়তে বসবা, একেবারে টানা 9টা পর্যন্ত পড়বা। তো মোটামুটি ভাবে এখানে 3.5 ঘন্টার মতো, 6:30 7:30 8:30, তারপর হচ্ছে হ্যাঁ
3.5 ঘন্টার মতো। আবার তুমি যদি আরো একটু পারো 9:30 যাবা, তাহলে তুমি কিন্তু এখানে 4 ঘন্টা তুমি কিন্তু পড়তে পারতেছো। কয়টা ঘন্টা ভাইয়া? 4টা ঘন্টা। একজন স্টুডেন্ট সে যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে তার উচিত নিম্নে ডেইলি 6 ঘন্টা পড়ার। তো 6 ঘন্টার ভিতরে তুমি কিন্তু 4 ঘন্টা সকালবেলায় পড়ে ফেলছো। এমনিতেই রমজান মাসের ক্ষেত্রে যেহেতু সামনে তোমরা পরীক্ষা দিবা, এক্ষেত্রে একটু তোমাদের পড়তে হবে। যারা ক্লাস 9-10-এ আছো বা ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু আরো সামনে হবে, তো তোমরা 4-5 ঘন্টা পড়লেই এনাফ। কিন্তু যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু এই দিনের পরপরই কিন্তু ভাইয়া পরীক্ষা, তো এই কারণে এই রুটিনটা ফলো করতে হবে। এরপরে একটু তুমি বিশ্রাম দিবা, যখন 9:30 বাজবে বা 9টার পরে পড়াটা যখন শেষ করবা, তোমার একটু রেস্ট নিতে হবে, রেস্ট নিতেই হবে, একটু রেস্ট তোমরা নিবা। নেওয়ার পরে যদি তোমার স্কুল থাকে, যদি তোমার স্কুলে কোনো কোচিং থাকে বা যদি তোমার কলেজ থাকে বা সাপোজ থাকতেই পারে, বন্ধ থাকলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমি সেটা ধরেছি 10টা থেকে 1টা পর্যন্ত ধরো তোমার স্কুলে তাহলে তুমি যাবা। আর যদি না থাকে তাহলে তুমি যেটা করবা, যদি স্কুল না থাকে, কোনো কোচিং যদি না থাকে, আমি আশা করি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, এই রমজানের পর ঈদের পরই যাদের এসএসসি পরীক্ষা, তোমাদের এখন স্কুলে যাওয়া উচিত না। আসলে এই কোচিং বাদ দাও, যা পড়ছো এই 2টা বছর অনেক পড়ালেখা করছো, এখন আর কোচিং করার কোনো দরকার নাই। এখন তুমি বাসায় বসে একটু পড়াশোনা করো, যেটা আমি মনে করি পার্সোনালি। এখন তুমি বাসায় বসে একটু পড়াশোনা করো, তাহলে ভালো রেজাল্ট করতে পারবো। ওই স্যারেদের পিছনে না দৌড়ে আবার স্কুলে না গিয়ে একটু বাসায় বসে এখন নিজে পড়ো, কারণ 1টা মাস তোমার হাতে টাইম আছে। অনেকে এখন 1 মাস নাও থাকতে পারে, 15 দিনও থাকতে পারে। তো যাই হোক, দেখো, তো এই 10টা থেকে 1টা পর্যন্ত যদি তোমার স্কুল থাকে তাহলে স্কুলে যাবা, আর যদি না যাও তাহলে এই 9:30 পর্যন্ত পড়ার পরে তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি রেস্ট নিবা। তোমার ভালো লাগতেছে না, তুমি কি করবা? একটু বাইরে গিয়ে হাঁটবা, হেঁটে আসবা, বা খেলাধুলা যদি করতে মন চায় তাহলে করবা। তো যাই হোক, রোজা অবস্থায় আসলে বেশি লোড বা প্রেশার, যেটাকে বলা হয়, প্রেশার নেওয়া আসলে ঠিক না। তাহলে একেবারে বিকালবেলা তোমার কিন্তু শরীর অনেক খারাপ করবে। তো দেখো, এটা বাস্তব কথা, এটা সবারই লাগে, খারাপটা সবারই লাগে। তুমি যদি খেলাধুলার ক্ষেত্রে বেশি পরিশ্রম করো তাহলে তোমার একেবারে বিকাল বেলা গিয়ে তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে, তখন তোমার কিচ্ছু করতে ইচ্ছা করবে না। তো এই কারণে তুমি খেলাধুলাটাকে, আমি বলবো না যে তুমি বাদ দিবা, এরকমটা না, একটু স্কিপ করবা, মোটামুটি ভাবে খেলবা এবং একটু ঘুরে আসবা, একটু ঘোরাফেরা করবা, ওকে। এবং এই 10টা থেকে 1টা পর্যন্ত, আমি যদি এখান থেকে বলি, তুমি 11টা থেকে 12টা পর্যন্ত এখানে 1 ঘন্টা টাইম দাও। যদি তোমার স্কুল না থাকে বা 11টা থেকে 1টা পর্যন্ত তুমি পড়ো, তুমি এখানে 2 ঘন্টা টাইম দাও, তাহলে 4 আর 2 6 ঘন্টা তোমার হয়ে গেল। আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারলাম তোমাদেরকে। তাহলে 6 ঘন্টা যদি একজন স্টুডেন্ট পড়ে এনাফ, এর বেশি লাগে না। এরপর বিকাল বেলায় তুমি যদি নাও পড়ো কোনো সমস্যা নাই। এখানে দেখো, 10টা থেকে 1টা পর্যন্ত তুমি স্কুলে যাবা বা মাদ্রাসায় যাবা, বা যারা মাদ্রাসার শিক্ষার্থী আছে এখানে, তারপরে বাসায় এসে তুমি বিশ্রাম নিবা, তোমার গোসল দিতে হবে, তোমার জোহরের নামাজ কিন্তু পড়তে হবে, এরপরে একটু ঘুম দিবা, যদি পারো একটু ঘুম দিবা। আবার অনেকের এই রোগটা আছে আমার মতো, যে বিকালবেলা ঘুমাইলে রাত্রে আর ঘুম আসে না, তো তাদের আসলে ঘুম দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট তোমরা একটু রেস্ট নিবা এবং একটু বাইরে নেবে হাঁটাচলা করবা, ঠিক আছে। এমন অনেকের সমস্যা আছে যে বিকালবেলা ঘুম দিলে রাতের বেলায় ঘুম আসতে চায় না, রাত 12টা 1টা পর্যন্ত। আমার স্পেশালি এই রোগটা আছে, এই কারণে আমি বিকালবেলা ঘুমাই না, হয়তো বা শুইলো একটু জাস্ট রেস্ট নিয়ে তারপর আবার উঠে যাই, ওকে। তো এই কাজটা তোমরা করবা। এবার আবার আসরের নামাজ, এরপরে তোমার ইফতারের যে প্রস্তুতি আছে সেটা তুমি নিবা। তো আমি আশা করি এইখানে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা স্কুলে গিয়ে থাকো, যদি তোমরা স্কুলে যদি যেতে চাও বা যাও, অথবা যদি মাদ্রাসায় যাও, তাহলে 10টা থেকে 1টা পর্যন্ত ধরো তোমাকে আমি টাইম দিলাম, তাহলে সেক্ষেত্রে এই বিকালবেলা তোমার 1টা ঘন্টা খুঁজে বের করতে হবে পড়ার জন্য, নাহলে তুমি তো ভাইয়া আগাইতে পারবা না। তোমার 1 ঘন্টা খুঁজে বের করতে হবে টাইম, এটা তোমারই খুঁজে বের করতে হবে। যদি ভাইয়া তুমি স্কুলে অথবা মাদ্রাসায় যদি যাও তাহলে বিকালবেলা তোমার 1 ঘন্টা পড়তে হবে। আর যদি তুমি স্কুল অথবা মাদ্রাসায় না যাও তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে 2 ঘন্টা পড়ে নিবা, তাহলে তোমার 6 ঘন্টা হয়ে গেল। আর এখানে 1 ঘন্টা টাইম দিলে তোমার তাহলে 5 ঘন্টা হইলো। এরপরে জাস্ট ইফতারের প্রস্তুতি, সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত একেবারে সুন্দরভাবে ইফতার করবা, রেস্ট নিবা। এরপরে ভাইয়া তুমি কি করবা, রাত 7টা থেকে 8টা পর্যন্ত একটু পড়বা, 1টা ঘন্টা একটু পড়বা। কষ্ট হবে, আমি জানি অনেক কষ্ট হবে, বাট ভাইয়া আমি এখানে একটা কথা বলি, যদি তুমি স্কুল অথবা মাদ্রাসায় যাও তাহলে তোমার বিকালবেলা 1 ঘন্টা পড়তে হবে। কোন সময় পড়ো এটা তুমি খুঁজে বের করবা, এবং রাত 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা পড়তে হবে। এই 2 ঘন্টা তোমার পড়াই লাগবে, মাস্ট পড়তে হবে। আর যদি তুমি না যাও তাহলে সেক্ষেত্রে এইখান থেকে তুমি 2 ঘন্টা পাচ্ছ, তাহলে 4 আর 2 6। আর যদি তুমি স্কুল অথবা মাদ্রাসায় যাও তাহলে এখান থেকে 2 ঘন্টা, ওই 4 আর 2 6, মোটামুটি ভাবে আমাদের ডেইলি যে টার্গেট 6 ঘন্টা পড়তে হবে তা আমাদের হয়ে গেল। আমি আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো, আসলে যে তোমরা কি করবা এটা আসলে ডিপেন্ড করবে তোমাদের উপর। আচ্ছা, এরপরে হয়েছে কি, 7টা থেকে 8টা পর্যন্ত এই যে
পড়াশোনা করবা। এবার যদি তুমি নামাজ পড়ো, ঈশার নামাজ পড়বা, তো তারাবি পড়তে হবে। সো নামাজ টামাজ পড়ার পরে দেন রাতের খাবারটা খেয়ে জাস্ট ঠান্ডা মাথায় রাত 10টার সময় তুমি শুয়ে পড়বা। একেবারে 10টা থেকে 4টা পর্যন্ত তুমি রিল্যাক্সে একটা ঘুম দিবা। এবার আবার সেম ভাবে আগের নিয়মে এইভাবে কিন্তু তোমার এই রমজানের 30টা দিন ভাইয়া তোমার পার করতে হবে। তুমি যদি আমার এই রুটিনটা যেভাবে হোক, তুমি স্কুলে গিয়ে পারো না গিয়ে পারো, মাদ্রাসায় গিয়ে পারো না গিয়ে পারো, আমার এই রুটিনটা যদি তুমি পারফেক্টলি ফলো করো, আমি আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং আমি আবারও বলতেছি, শুরুর দিকে কথাগুলো বলেছি যে সবার ভিতরে কিন্তু ক্লান্তি ভাবটা আসবে। আমার নিজেরই ক্লান্ত লাগে, অনেকটাই ক্লান্ত লাগে। এখন এই ভাবের ভিতর থেকে তোমার কিন্তু পড়াশোনাটা তো চালিয়ে যেতে হবে, তাই না? তোমার তো সামনে পরীক্ষা, তোমার পড়ালেখা তো করতে হবে। এমন না যে তুমি আসলে পড়বা না, তুমি পরীক্ষাতে যাবা, তুমি লিখে দিয়ে আসবা, এটা তো আসলে সম্ভব না। সম্ভব তো এই কারণে ভাইয়া তোমাদের কষ্ট হবে, আমি জানি। কষ্ট লাগা সত্ত্বেও যদি তুমি এই কটা দিন একটু ভালোভাবে পারফেক্টলি যদি পরিশ্রম করতে পারো, তাহলে আমি আশা করি তোমরা সবাই একটা ভালো রেজাল্ট করতে পারবা। সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা। এবং যারা ভাইয়া, আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যারা এসএসসি পরীক্ষা দিবা কিছুদিন পরে, যাদের 1 মাস পরে তোমাদের এসএসসি পরীক্ষা, ভাইয়া তোমাদের জন্য কিন্তু আমি এই রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা এনেছিলাম। এবং এই বইয়ের ক্লাস আমি জানিয়ে দিই এখনই যে সিকিউ, তোমরা যারা বইটা নিয়েছো, বইটা লাস্ট দিকে দেখবা সৃজনশীল আছে। সৃজনশীল তোমরা জানো যে 70টা মার্ক তোমাদের কিন্তু সৃজনশীলের অ্যান্সার দিতে হবে। এই 70 মার্কের সৃজনশীলের যে অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো কিন্তু টাইপ আকারে আমি এই বইয়ের ভিতরে সাজিয়ে দিয়েছি। এবং এগুলার ক্লাস আমি বলছি একেবারে যারা এই বইটা নিবা তোমাদেরকে আমি ফ্রিতে 70 মার্ক একেবারে কমন পাইয়ে দেবো। এবং সেই ক্লাস আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে শুরু হতে যাচ্ছে। অলরেডি সেট ফাংশনের উপর আমি 2টা ক্লাস দিয়েছি। তোমরা যদি এই রিফাত একাডেমির উপর একটা ক্লিক করো, তারপর প্লে লিস্ট আছে না ভাইয়া, প্লে লিস্ট ইউটিউব চ্যানেলে যদি একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে গেলে একটু নিচের দিকে গেলে দেখবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক লেখা আছে, একটা প্লে লিস্টের নাম। ওখানে গেলে তুমি সকল ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবা। এবং এই 1 মার্চ থেকে আমি ক্লাস শুরু করব। তো যারা যারা বইটা এখনো অর্ডার করো নাই, টাইপ ভিত্তিক মানে কি ভাই বলো তো? এমসিকিউ গুলো টাইপ আকারে সাজানো, সৃজনশীলের অঙ্কগুলোও টাইপ আকারে সাজানো। তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে গণিতে যদি তুমি 100তে 100 পেতে চাও, শুধু 100তে 100 না, তুমি যদি গণিতটা পারফেক্টলি শিখতে চাও, তাহলে এই রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা ভাইয়া তোমার জন্য। এটা যারা নিছে তারা আসলে কিন্তু ফলাফলটা এখন বুঝতে পারতেছে। এবং আমি এই যে ক্লাসগুলো যে শুরু করব, তোমরা দেখতে পারবা অনেক, তো দেখবা কতটা মজার লাগে যে ভাইয়া টাইপের খেলাগুলা যে এতটা মজার, যেটা তুমি যখন মানে অঙ্কগুলো আমার সাথে করবা না, তখন বলবো ভাইয়া এত মজা লাগে কেন। তো ইনশাল্লাহ এই 1 মার্চ থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমার এই ভিডিওটা 15 দিন পর দেখবা, তোমরা ইচ্ছা করলে খুব দ্রুত গতিতে এই যে প্লে লিস্টে যাবা এবং এই ক্লাসগুলো একটু দেখে নাও, তোমারই কিন্তু হেল্প হবে। কারণ 70টা মার্ক, 100 মার্কের ভিতরে 70 মার্ক আমি তোমাকে কিন্তু কমন পাইয়ে দিচ্ছি। ওকে। এবং যারা ভাইয়া এইচএসসি তে পড়তেছো, ইন্টারমিডিয়েটে যারা ভাইয়া পড়তেছো, একটু বাসায় বসে পড়াশোনা করো। তোমাদের আইসিটির দুর্বলতা যদি থাকে, ইনশাআল্লাহ আমি আইসিটি তোমাদেরকে কভার করে দেবো। ক্লাস আসতেছে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যদি কোনো দুর্বলতা থাকে, ক্লাস আসতেছে। আবার এসএসসি লেভেলে যারা আছো, ক্লাস 9-10 যারা পড়তেছো ভাইয়া, তোমাদের পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, তারপর গণিত, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সবগুলা সাবজেক্টেরই ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমি ক্লাস নিয়ে আসতেছি। এবং সাজেশন কিন্তু অলরেডি দিয়েছে ভাইয়া, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পাবা। এবং ভাইয়া লাস্ট মুহূর্তে একটা কথা বলবো, যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিছুদিন পরে কিন্তু ভাইয়া পরীক্ষা। তো তোমাদের প্রতি কিন্তু আমার একটা অন্য রকমের ভালোবাসা। যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের প্রতিও কিন্তু একই রকমের কিন্তু ভাইয়া ভালোবাসা। সো এই ভালোবাসার জন্য আমি তোমাদের কাছে একটা অনুরোধ রাখবো, যে অনুরোধটা ভাইয়া তোমাদের একটু মানতে হবে। এবং এই যে কয়টা দিন তোমার হাতে টাইম আছে, তুমি যদি চিন্তা করো যে ভাই আমি ভেঙে পড়েছি, আমার দ্বারা সম্ভব না, আমি আর পারতেছি না, যদি তুমি এই জিনিসটা চিন্তা করো যে ভাইয়া আমি এখনো দেখতেছি আমার বইয়ের ভিতরে অনেক অনেক কিছু বাকি আছে, অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, টেস্ট পেপার সলভিং বাকি আছে, অনেক সৃজনশীল করি নাই, অনেক এমসিকিউ করি নাই, তাতে তুমি এসএসসি স্টুডেন্ট হও আর এইচএসসি স্টুডেন্ট হও, তোমার এখানে ভেঙে পড়ার কিছু নাই। তুমি সব সময় যখনই তুমি পড়তে বসবা, যেমন একটা কথা আছে বাংলাতে যে অনেকেই কিন্তু এই জিনিসটা বলে যে নামাজ পড়বো কি, কবরের চিন্তাই বাঁচি না। তো কবরের চিন্তা কইরে অনেকে আসলে নামাজই পড়ে না। বিষয়টা কিন্তু তোমাদের ক্ষেত্রে এরকমই হচ্ছে যে ভাই, যে পড়ালেখা করব কি, পরীক্ষার টেনশনই বাসছে না। তো এই জিনিসটা যেন না হয়, যখন তুমি পড়তে বসবা একটু ঠান্ডা মাথায় পড়তে বসবা। এবং পড়তে যখন তুমি বসবা, তখন তোমার মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে যে না, তোমার এখনো ইংরেজি বাকি আছে, তোমার এখনো গণিতের এই চ্যাপ্টার বাকি আছে, তোমার এখন এটা, ওগুলা বাদ।
তুমি যেই টপিকটা নিয়ে পড়বা ওই টপিকটাকে এমন ভাবে পড়বা যেন তুমি একটা মুভি দেখতেছো। মুভি দেখার সময় আমাদের পূর্ণ মনোযোগটা কিন্তু ওই মুভির প্রতি থাকে। পরবর্তীতে আমরা কিন্তু 2 দিন 5 দিন পর আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে কিন্তু আমরা শেয়ার করি, আমরা কিন্তু বলি যে এই মুভিটা এই হিরোইন এটা করছে, এই নায়িকা এটা করছে, তারপর ভিলেনে এটা করছে, আমরা কিন্তু টপাটপ আমাদের মুখ থেকে কিন্তু আমরা বলে ফেলি। তাতে আমরা যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট আছি তারা সবচেয়ে ভালো বলতে পারি। তুমি যদি মুভি দেখে পারফেক্টলি যদি বলতে পারো তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে, তুমি যখন একটা পড়া শুরু করবা তখন ওই পড়াটাকে তোমার মুভির সাথে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। তুমি যেই গল্পটা পড়বা, যেই কবিতা পড়বা, যেই ইংরেজি যেই টপিকটা তুমি পড়বা, যেই সিনটা তুমি পড়বা, যে অঙ্কটা তুমি করবা, জাস্ট তোমার পূর্ণ মনোযোগটা ওইটার উপরে থাকবে যে ওইটা কি বলছে, ওটা সম্পর্কে কি বলছে এক্স্যাক্টলি, ওটা তোমার মাথায় ঢুকাইতে হবে। এবং এই মাথায় ঢুকানোর জন্য তোমার এই বাহিরের যে টেনশনটা, যে এখনো তোমার এই চ্যাপ্টারটা কভার হয় নাই, এখনো তোমার এই পড়াটা কভার হয় নাই, এটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তুমি যদি মাথা থেকে ঝেড়ে ফেলতে না পারো, যখন তুমি পড়তে বসবা তখন তোমার মাথার ভিতরে যদি আসে যে ভাইয়া আমি এখনো এই টপিকটা শেষ করতে পারি নাই, তাহলে তুমি তোমার জীবনেও এই পড়াটা ওই টপিকটা জীবনেও হইবে না। তাতে তুমি যদি ওইখানে বসে 112 পড়ো তারপরে কিন্তু ভাইয়া হইবে না। আমার কথা বুঝতে পেরেছো? সো মাথা থেকে জেরে ফেলো। যে কয়টা দিন টাইম আছে, অনুরোধ সবার কাছে, যেই রুটিনটা আমি দিয়েছি রমজানের ভিতরে একটু ফলো করার ট্রাই করো এবং ঠান্ডা মাথায় পড়াশোনা করো। ভাইয়া আছি, তোমাদের সাথে আছি, তোমাদের প্রতি অনেকটাই ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা কিন্তু আছে। তো এই ছিল আজকের এই ভিডিওতে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো সাজেশনের ভিডিওতে, পরবর্তী ক্লাসে। সাথে থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।